হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়াহাবি আন্দোলনে তিতু মীরের ভূমিকা নিয়ে। ঠিক আছে, তিতু মীরের ভূমিকা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা ওয়াহাবি আন্দোলনের সূচনা পর্ব এবং তার কারণগুলি নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, ওয়াহাবি আন্দোলনে তিতু মীরের ভূমিকা সম্পর্কে বলা যায় যে তিতু মীর মানে হজ করতে গিয়ে স্যার সৈয়দ আহমেদের সঙ্গে তার কি হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল এবং তিনি তার আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন। ঠিক আছে, তিতু মীর, এবং তারপরে তিনি বাংলাদেশে সেই আন্দোলনের সূচনা করেছিলেন। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে মীর নিসার আলী, অর্থাৎ তিতু মীরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তো মীর নিসার আলী বা তিতু মীরের নেতৃত্বে বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়েছিল। ঠিক আছে, সর্বপ্রথম। তো এবারে বলা যায় যে তিনি এক বিদ্রোহ সংগঠিত করেছিল পরবর্তীকালে, যার নাম হলো বারাসাত বিদ্রোহ। তো এই বিদ্রোহ সম্পর্কে বলা হয়েছে যে তিতু মীর দেশীয় জমিদারদের অত্যাচার, নীলকর এবং সুদখোর, তো এখানে ফন্টের জন্য স্পেলিং একটু গণ্ডগোল হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও, এখানে হবে সুদখোর। ঠিক আছে, সুদখোর এবং মহাজনদের অত্যাচার ও শোষণের হাত থেকে গরিব কৃষকদের মুক্ত করতে নদিয়া, যশোর, 24 পরগনা, তারপরে রাজশাহী, মাল রাজশাহী, ঢাকা এবং পাবনায় তিনি জমিদার, নীলকর ও ইংরেজ বিরোধী আন্দোলন গড়ে তোলেন, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। বা বলা যায় যে তিনি বাংলাদেশে মূলত দরিদ্র কৃষকদের একত্রিত করে একটি সংগঠন গড়ে তোলেন এবং তারপর তিনি একে একে জমিদার, নীলকর ও ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন সূচনা করেন বা বিদ্রোহ সূচনা করেন, যা কি নামে পরিচিত, বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। প্রাথমিক পর্বে তিনি এই বিদ্রোহটি করেছিলেন। তো এই বিদ্রোহের পেছনে একাধিক কারণ পরিলক্ষিত হয়, যেমন এই কারণগুলি হলো, প্রথমত বলা যায় যে ইসলাম ধর্ম সংস্কার সাধন ও বিশুদ্ধতা প্রতিষ্ঠা করা, অর্থাৎ তার এই যে বিদ্রোহ প্রথম দিকে সংগঠিত হয়েছিল বা তিনি যে আন্দোলনের সূচনা করেছিলেন ওয়াহাবি আন্দোলনের, তার প্রধান উদ্দেশ্য ছিল প্রাথমিক পর্বে যে ইসলাম ধর্মের সংস্কার সাধন করা বা ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করা। কিন্তু ধীরে ধীরে তার এই আন্দোলনের উদ্দেশ্যগত পরিবর্তন হয়, যেমন বলা যায় যে তার এই আন্দোলনের অন্যতম কারণ ছিল জমিদার, নীলকর, তারপরে পুলিশ প্রশাসনিক ব্যক্তিবর্গের শোষণ। ঠিক আছে, শোষণ ও শাসন থেকে দরিদ্র কৃষক, জেলে, অন্যান্য পেশার মানুষের মুক্তি করা, বা বলা যায় যে অত্যাচারীদের হাত থেকে কৃষকদের মুক্ত করা, যেমন জমিদার, নীলকর, এছাড়া ইংরেজ ইত্যাদি। ঠিক আছে, এবং তারপর বলা যায় যে জমিদার কৃষ্ণদেব রায় এবং নগরপুরের জাম অত্যাচারের বিহিত করা এবং জমিদার ও নীলকরপন্থী ব্রিটিশ শাসনের অবসান ঘটানো তার এই আন্দোলনের অন্যতম উদ্দেশ্য ছিল। তো এখানে জমিদার কৃষ্ণদেব রায় যে আছে তার সঙ্গে তার সংঘর্ষ বাধে এবং তার অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য তিনি এই আন্দোলনের সূচনা করেছিলেন। তো এই সম্পর্কে আমরা আরেকটু পরে আলোচনা করব। তো দেখো, এরপরে বলা হয়েছে যে তিতু মীরের ঘোষণা বা তিতু মীর যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তা বা তিনি যে ঘোষণা করেছিলেন তা হলো, প্রথমত যে মূর্তি পূজা, ফয়তা বা শ্রাদ্ধ শান্তি, পীর পয়গম্বরের পূজার দরকার নেই। ঠিক আছে, এবং তিনি বলেছিলেন যে ওয়াহাবি অনুগামীরা সুদের টাকা খাটতে পারবে না এবং ওয়াহাবিদের দাড়ি রাখতে হবে। ঠিক আছে, তো তিনি এগুলো নির্দেশ দেন যে ওয়াহাবিরা সুদের টাকা খাটতে পারবে না এবং তাদের দাড়ি রাখতে হবে এবং পীর পয়গম্বর বা বলা যায় যে মূর্তি পূজা এবং শ্বেতা ইত্যাদির পূজা অর্চনার দরকার নেই। ঠিক আছে, তো দেখো, এরপরে বলা হয়েছে যে কৃষ্ণদেব রায়ের সঙ্গে বিরোধ। তো তার আন্দোলনের অন্যতম কারণও ছিল যে কৃষ্ণদেব রায়ের হাত থেকে মুক্তি করা সাধারণত। তো দেখো, কৃষ্ণদেব রায় কি করেছিলেন, তিনি বারাসত অঞ্চলে ওয়াহাবিদের প্রভাব খর্ব করার জন্য জমিদার কৃষ্ণদেব রায় ওয়াহাবি মতাবলম্বীদের দাড়ির ওপর 2.5 টাকা কর ধার্য করলে তিতু মীর গ্রাম আক্রমণ করে এবং মসজিদে আগুন লাগিয়ে দিলে তার সঙ্গে তিতু মীরের সংঘর্ষ বাধে। ঠিক আছে, তো এখানে মসজিদ হবে না, এখানে মন্দির হবে। ঠিক আছে, মন্দির।
তো বলা যায় যে কৃষ্ণদেব রায় তো তিতুমির কি উদ্দেশ্যে মানে আদেশ দিয়েছিলেন যে ওয়াহাবিদের দাড়ি রাখতে হবে, কিন্তু কৃষ্ণদেব রায় বলেন যে দাড়ি রাখতে হবে না এবং যারা দাড়ি রাখবে তাদেরকে 2.5 টাকা কর দিতে হবে। ফলে তার সঙ্গে তিতুমিরের সরাসরি কি বেঁধে যায়, সংঘর্ষ বাধে। এরপরে দেখো বাঁশের কেল্লা। তো এছাড়াও বলা হয় যে কৃষ্ণদেব রায় বলেছিলেন যারা তিতুমিরকে বাসস্থান প্রদান করবে তাদেরও শাস্তি দেওয়া হবে। তো এই সমস্ত বিভিন্ন কারণে কৃষ্ণদেব রায়ের সঙ্গে তার কী হয়ে যায়, সংঘর্ষ বাধে। তো দেখো এরপরে বলা হয়েছে যে এরপর জমিদারদের বিরুদ্ধে সাফল্য লাভ করার পর তিতুমির নিজেকে বাদশাহ বলে ঘোষণা করে বাদুরিয়া থানার নিকটস্থ নারকেলবেরিয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করেন এবং সেখানে সদর দপ্তর স্থাপন করেন। ঠিক আছে, তো তিনি বিদ্রোহ চালানোর পর তিনি যে সাফল্য অর্জন করেছিলেন জমিদারদের বিরুদ্ধে, এবং তারপর তিনি কি করেছিলেন, তিনি বাদুরিয়া থানার নিকটস্থ নারকেলবেরিয়া গ্রামে একটি বাঁশের কেল্লা গড়ে তুলেছিলেন এবং সেখানে তিনি তার সদর দপ্তরও স্থাপন করেছিলেন বলে জানা যায়। এবং তার যে অনুগামী ছিল মঈনুদ্দিনকে তিনি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং গোলাম মাসুমকে প্রধান সেনাপতি বলেছিলেন এবং মিসকিন শাহকে প্রধান উপদেষ্টার পদ দিয়েছিলেন তিনি, এবং তিতুমির নিয়ন্ত্রিত এলাকায় খাজনা আদায় করতে শুরু করেন। তো বলা যায় যে তিনি একে একে তার বিভিন্ন অনুগামীকে বিভিন্ন পদে নিয়োগ করেন এবং তিনি যে এলাকায় নিয়ন্ত্রণ করেছিলেন সেই এলাকা থেকে তিনি খাজনা আদায় করতেও শুরু করেন। ঠিক আছে, ইংরেজদের খাজনা না দিয়ে তিনি নিজেই খাজনা আদায় করতে শুরু করেন, বা বলা যায় যে তিনি সরাসরি শাসন করতে শুরু করেছিলেন। ঠিক আছে, বিদ্রোহের পর। তো দেখো বলা হয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু তার এই বিদ্রোহের অবসান হয় বা তার এই কার্যকলাপের শেষ পর্যন্ত অন্ত হয়। যেমন বলা হয় যে জমিদার ও নীলকরদের যৌথ আবেদনের ভিত্তিতে 1831 সালের 14 নভেম্বর উইলিয়াম বেন্টিং এক বিশাল সেনাবাহিনী পাঠিয়ে কামানের আঘাতে বাঁশের কেল্লাকে উড়িয়ে দেয় বা বাঁশের কেল্লাকে তছনছ করে দেয় এবং তিতুমির যুদ্ধক্ষেত্রে বীরের মতো মৃত্যুবরণ করেন এবং তার 800 জন অনুগামী বন্দী হয় এবং গোলাম মাসুমের ফাঁসি হয়। তিতুমিরের মৃত্যুর সঙ্গে সঙ্গে এই বারাসাত বিদ্রোহে কী হয়ে যায়, অবসান হয়ে যায়, বা বলা যায় যে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকারের এক বিশাল সেনাবাহিনীর কাছে তার এই যে বিদ্রোহ, তার এই বিদ্রোহের অবসান হয় এবং তিতুমিরও মৃত্যুবরণ করেন, তার 800 জন অনুগামীও মৃত্যুবরণ করেছিলেন। তো শেষ পর্যন্ত বলা যায় যে এই আন্দোলন কিন্তু কিছু সময়ের পর স্তব্ধ হয়ে যায়। তো এই ছিল এই আন্দোলনে তিতুমিরের ভূমিকা নিয়ে আজকের আলোচনা। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো 6295916282, এছাড়া 7076398606। তো এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা চাইছো তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাস করবে, যুক্ত হবে, তোমরা কিন্তু দেরি না করে এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।